আসসালামাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো গুম কমিশন নিয়ে। আপনারা জানেন যে শেখ হাসিনা তার 15 বছরে নজিরবিহীন ভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে প্রকাশ্যে, তার চেয়েও গোপনে গুম করে মানুষকে যে নির্যাতন করেছে, যেভাবে হত্যা করেছে, সে বিষয়টি নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বা সিদ্ধান্ত গুম কমিশন। সেই গুম কমিশনের প্রায় 3.5 মাস পূর্ণ হয়ে 4 মাসের দিকে যাচ্ছে। এই গুম কমিশন বা এর প্রেক্ষাপট বা সার্বিক পরিস্থিতি, তারা যেভাবে কাজ করছেন, তারা কি বাধা পাচ্ছেন, কি হচ্ছে, সার্বিক বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো গুম কমিশনের অন্যতম সদস্য জনাব নূর খান লিটনের সঙ্গে, যিনি একই সঙ্গে যিনি মানবাধিকার কর্মী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানবাধিকার নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং সাম্প্রতিক সময় তিনি আমেরিকায়ও বেশ সম্মানিত হয়েছেন মানবাধিকার ডিফেন্ডার হিসেবে। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্মানিত করা হয়েছে। নূর খান লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে আপনারা যে গুমের যে ভয়াবহ বিবরণ আমরা পাচ্ছি বিভিন্ন সংবাদপত্রে, আপনার বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে, জাস্ট ওভারঅল কতটুকু আপনারা ডিসকভার করতে পারলেন বা এর কিভাবে দেখছেন আপনি যে গুমের যে ভয়াবহতা আমরা শুনতে পাচ্ছি? আপনি তো নিজে প্রত্যক্ষদর্শী, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেখছেন, কথা বলছেন, আপনার কাছ থেকে একটু শুনি। প্রথম হচ্ছে ভাই, গত প্রায় 15 বছরই তো মানুষ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে। কোড আনকোড ক্রস ফায়ারের নামে মানুষ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে। তারপরে হেফাজতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের বিষয়গুলি মানুষ দেখেছে। তারপরে রাস্তা, বাড়ি, অফিস, বিভিন্ন জায়গা থেকে, রাজনৈতিক দলের কার্যালয়, এইসব জায়গা থেকে মানুষকে উঠিয়ে নেওয়ার পর তাদের কারো কারো ডেড বডি আমরা পেয়েছি, কারো কারো সন্ধান এখনো আমরা পাইনি। কিছু মানুষ ফিরে এসছে, তারা মুখ ফুটে কিছু বলতে চাননি। এখনো যে তারা বলছেন সেটির মনে করার কোনো কারণ নেই। এখনো মানুষের ভিতর এক ধরনের অনাস্থা আছে, অবিশ্বাস আছে, সন্দেহ আছে যে এই মুহূর্তে আমি খোলামেলা কথা বললাম, সে যে 3 বছর, 4 বছর, 5 বছর বা তার অধিক সময় বা কম বেশি সময় যে এই যে গোপন সেলগুলোতে ছিল, গোপন বন্দিশালায় যে ছিল, সেই সময়ের যে তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাকে এখন পর্যন্ত সাহস সঞ্চয় করতে দিচ্ছে না। সেই অভিজ্ঞতা বরং তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রেক্ষাপটের কোনো কারণে যদি পরিবর্তন হয়, স্বৈরাচার যদি কোনোভাবে তাকে ক্ষতি করে, এই ভয়টি কিন্তু তার আছে। আর এখানে মনে রাখতে হবে, এমন কিছু শক্তি এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল। যদি আজকে আমরা বলি, তাহলে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের সংশ্লিষ্টতা আছে, এবং যেখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা কর্মরত ছিলেন বা আছেন। ডিজিএফআই, যেটা আসলে সেনাবাহিনীরই একটি সংস্থা। তারপরে আপনি আসেন ডিবি, সিসিটিসি অথবা ডিবি বা এনএসআই, এরা তো প্রচন্ড ক্ষমতাধর ছিল এই সংস্থাগুলো গত পতিত স্বৈরাচারের আমলে। আমরা এর আগে বিভিন্ন ভিকটিম যারা ফিরে এসছেন, তাদের কারো কারো কাছ থেকে অতি গোপনীয়তার নিশ্চয়তা দিয়ে কথা বলতে পেরেছিলাম, এবং তখন যে বিভৎস কাহিনীগুলি এসছে, তখন আমরা এই জিনিসগুলোকে আসলে ঠিক এইভাবে বিশ্বাসও করতে পারিনি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা যখন কাজ করতে যাচ্ছি, তখন যে যে মানে যে অবস্থাটা আমরা প্রত্যক্ষ করছি, ধরুন 4 থেকে 4.5 ফিট লম্বা বা 5 ফিট, পাশে হচ্ছে 36 ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি, 2-1 ইঞ্চি বেশি, এবং তার একটা সাইডে আপনার একটা ড্রেনেজ ব্যবস্থা, যেখানে পায়খানা প্রস্রাব করতে পারে, আর অন্য অংশে সে ঘুমাইতে পারে। তো দেখা যাচ্ছে যে তার বিশ্রাম স্থল, যদি আমরা নিষ্কাশন ব্যবস্থার বাইরে চিন্তা করি, তাহলে 3.5 থেকে সর্বোচ্চ 4 ফিট সে ব্যবহার করতে পারে। এখন তাও স্যাঁতস্যাঁতে জায়গা এবং দুর্গন্ধময়, পোকামাকড় দিয়ে ভরা, এরকম একটি জায়গা। এবং সেই জায়গাগুলিতে আমরা যেটা দেখেছি, যে এতটা নিষ্ঠুরতা সেখানে বিদ্যমান ছিল, বহাল ছিল, যে একটি মানুষ ওখানকার দিন এবং রাতের পার্থক্যটা খুঁজে পেত না। কারণ ওখানে আমরা যখন প্রবেশ করেছি, তখন আমাদেরকে টর্চ লাইট ব্যবহার করতে হয়েছে, এবং তাও আমরা মানে অন্ধকার কাটিয়ে পরিষ্কার ছবি তুলতে পারিনি। ওখানে যে মানুষটি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ছিল, একবার ভাবুন যে এই মানুষগুলো কি অবস্থায় ছিল। তারপরে ওখানে দিন রাত্রের পার্থক্য ছিল না। এই দিন রাত্রের পার্থক্য বন্দীরা কিভাবে করতো, সেটা হচ্ছে সকালবেলার যে নাস্তা, রুটি অথবা খিচুড়ি দেখলে মনে করতো একটা দিন আমি অতিক্রম করেছি। তখন সে হয় নখ দিয়ে আঁচড় দিত, বলে একটা আঁচড় দিয়ে সংখ্যা মানে মনে রাখতে চাইতো, একটা আঁচড় মানে একদিন। আর কখনো কখনো ইটের কণা যদি পেত, সেটা দিয়ে দাগ দিত। কখনো কখনো যে থালা বাটিতে খাবার দেওয়া হতো, সেটা দিয়ে দাগ দিত। এইভাবে দাগ আছে। তারপরে কোথাও কোথাও
মানুষ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে ধরনের আবেগ উচ্ছ্বাস থাকে, সেই রকম যে কষ্ট থাকে, বেদনা থাকে, আকুতি থাকে বা মেসেজ দিতে চায়, সেরকম কিছু নিদর্শন আমরা পেয়েছি। যেমন একটা মানুষ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, একটা মানুষ লিখেছে আমি আমার দেশকে ভালোবাসি, আবার একটা মানুষ লিখেছে কোন সূরা, আবার একটা মানুষ লিখেছে জালেমের জালেমের পতন অনিবার্য, আমাদের জয় সুনিশ্চিত। আবার কোথাও লেখা আছে সূরা, তারপর কোথাও লেখা আছে আল্লাহর কাছে আকুতি জানাচ্ছে, আল্লাহ জালেমের হাত থেকে আমাদের রক্ষা করো। এরকম নানান কিছু আমরা এই ওয়ালে অস্পষ্ট হলেও আমরা উদ্ধার করতে পেরেছি। কোথাও কোথাও দু একটি নাম পেয়েছি, কোথাও কোথাও মোবাইল নাম্বার অস্পষ্ট ভাবে পেয়েছি। আমরা চেষ্টা করছি ওই অস্পষ্ট জায়গা থেকে কিভাবে প্রকৃত নাম্বারটা বের করা যায়। এবং সেইখানে যারা ছিল, বন্দির যে বর্ণনা আমরা পেয়েছি, যারা ফিরে এসছে, তাদের সাথে এই জায়গার যখন মিল হয়েছে, তখন যে বর্ণনা আমরা পাচ্ছি, তাদেরকে প্রায় প্রতিদিন অথবা দুই একদিন বিরতি দিয়ে দিয়ে ইন্টারোগেশনের নামে পাশের রুমে নেওয়া হতো, যেটা একটা হল, মানে ছোট্ট একটা হল রুম, ছোট মানে ধরেন 10 ফুট বাই 12 ফিট। সেখানে নির্যাতনের ব্যবস্থা ছিল। যেমন ধরেন মানুষকে বেঁধে উপরের দিকে উঠিয়ে নেওয়া ছাদে, যেমন ধরেন ওখানে ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, ধরেন কোথাও কোথাও ইলেকট্রিক চেয়ার ছিল যেটা ঘূর্ণীয়মান, এরকম ব্যবস্থা চিহ্ন বা ব্যবস্থা আমরা পেয়েছি। তারপরে ধরুন ওখানে যারা এই ধরনের নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত ছিল অথবা যারা প্রত্যক্ষদর্শী হয়েছে, তাদের যে বর্ণনা আমরা পেয়েছি তাদের কাছ থেকে, সেটা আরো ভয়াবহ। এখান থেকে মানুষকে আটকিয়ে রেখে নির্যাতন করে নিপীড়ন করে একটা সময়ে এখান থেকে ছেড়ে দেওয়া হতো। কাউকে কাউকে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে মারা হতো, কাউকে কাউকে মেডিসিন প্রয়োগ করে পরবর্তীতে আপনার পলিথিনের ব্যাগ মুখে মুখাবয়ব ঢেকে দম বন্ধ করে হত্যা করা হতো, এবং তারপরে লাশগুলি বুড়িগঙ্গা অথবা অন্য কোনো নদীতে নিয়ে ফেলে দেওয়া হতো। বিশেষ করে বুড়িগঙ্গার পোস্তগোলা যে ঢাল, এখানে সুন্দরবন থেকে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা একটা নৌকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিয়ে আসে। এই নৌকায় আপনার অনেককে এই নৌকায় করে মাঝ নদী অর্থাৎ প্রায় মুন্সিগঞ্জের কাছাকাছি যে মোহনায় যে লাশ ফেলে দিত, ফেলে দেওয়ার আগে আপনার সিমেন্টের বস্তা লাশের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করা হতো যাতে এই লাশ ভেসে না উঠে। এবং এই জিনিসগুলি কোন কোন জেলে বা কোন কোন লোক প্রত্যক্ষ করেছে, এবং তখন র্যাবের একটা বা দুইটা আপনার স্পিড বোট ওই নৌকাটিকে ঘিরে সার্কেল করে টহল দিত। এবং এই কাজগুলির সাথে যাদেরকে যুক্ত করতো এদের অধিকাংশ মোটামুটি যেটা জানা যাচ্ছে যে অফিসার লেভেলে, এবং যাদেরকে দিয়ে ওই এলাকার নিরাপত্তা কর্ডন করতো বা লাশ বাঁধা লাশ উঠানো এই কাজগুলি করতো, তারা একটু নন কমিশন অথবা সৈনিক ছিল। এবং এদের দিয়ে যখন এই কাজগুলি করতো, তারপরে কিন্তু এদেরকে বুঝতে দিত না যে কার লাশ নদীতে নিক্ষেপ করা হচ্ছে, কারণ যে গ্রুপটি এদেরকে উঠিয়েছে আর যে গ্রুপটি এই লাশ ফেলে দিচ্ছে, এর আগে মধ্যবর্তী 1 বা 2 হাত পরিবর্তন হয়েছে। অর্থাৎ এক এক গ্রুপের থেকে আরেক গ্রুপের থেকে, অর্থাৎ যে গ্রুপ তুললো ইন্টারোগেশন করলো অন্য গ্রুপ, হত্যা করলো আরেক গ্রুপ, এরকম আমরা আলামত পাচ্ছি বা এরকম বর্ণনা পাচ্ছি। এরপরে কিছু কিছু লাশ আছে যেটা আপনার টাঙ্গাইল, গাজীপুর টাঙ্গাইলের এইদিকে যে ট্রেন লাইন, তারপরে পুবাইলের দিকে যে ট্রেন লাইন, এই সব যে টঙ্গীর থেকে পুবাইলের যে ট্রেন লাইন, এই সব জায়গায় ওরা হিসাব রাখতো কোন সময় ট্রেন আসবে। ওদের কাছে তো এটা খুব মামুলি ব্যাপার ট্রেন টাইম জানা। ওরা ওই ট্রেন আসা যাওয়ার সময় দেখা যেত ডেড বডি, মানে জীবিত ব্যক্তি না, ডেড বডি। দু একটি ক্ষেত্রে জীবিত ব্যক্তিকেও ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ডেড বডি, ওরা বলে প্যাকেট। এই প্যাকেট গুলি নিয়ে, মৃতদেহকে ওরা প্যাকেট বলে, এই প্যাকেট গুলিকে নিয়ে রেল লাইনের উপর রাখতো। পরে রেলগাড়ি চলে যাওয়ার পর একটা বিভৎস অবস্থা হতো, চেহারা সাধারণত উদ্ধার করা যেত না সাধারণভাবে। হয়তো ডিএনএ টেস্ট বা অন্যান্য বিষয় দিয়ে করা যাবে, কিন্তু তাৎক্ষণিকভাবে তার চেহারা বোঝার কোনো উপায় থাকতো না। এই কাজগুলি করতো, এবং এই সম্পূর্ণ কাজটা করতো রাত, গভীর রাতে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে জীবিত মানুষকে মাইক্রোবাসে নিয়ে যে 2 সাইডে ব্লক করে ফেলতো আপনার সেতু, অর্থাৎ এই ব্রিজের 2 প্রান্তে ব্লক করে মাঝখানে ওই মাইক্রোবাসটা নিয়ে যে ওখান থেকে জীবন্ত বন্দীকে নামাতো, যেটাকে টার্গেট বলে। ওরা জীবন্ত থাকা অবস্থায় টার্গেট, মেরে ফেললে হয় প্যাকেট। ওই ওদেরকে দাঁড়া করিয়ে গুলি করে হত্যা করতো। এবং এখানে অনেক অফিসারকে টার্গেট প্র্যাকটিস করতে দেওয়া হতো, মানে নতুন অফিসার আসলে ঊর্ধ্বতন কেউ তাদেরকে সুযোগ করে দিত বা তাদের সাহসের পরীক্ষা নিত, যে টার্গেট নিয়ে যাওয়া হতো, তারপর বলা হতো গুলি করো, গুলি করে নদীতে ফেলে দাও। এই যে বিভৎস বিবরণ, এর প্রত্যেকটি ক্ষেত্রে যাদের সাথে কথা বললে এই বিবরণকে নিশ্চিত করা যায়, আমরা সেই সমস্ত লোকদের সাথে কথা বলেছি। আমি এর চেয়ে বেশি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। এবং এই যে ঘটনাগুলি যখন ঘটেছে, এর ভিতর আপনারা জানেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে।
যেমন ধরেন পার্লামেন্ট মেম্বার, সাবেক ধরেন আহ প্রতিমন্ত্রী, এদের যে গুমের ঘটনা, সব ঘটনাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে ডিজিএফআই হোক আর র্যাব হোক, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলির প্রধানদের অ্যাক্সেস ছিল প্রাইম মিনিস্টার পর্যন্ত সরাসরি, এবং বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর এডিজি যিনি থাকতেন এবং এর ডিরেক্টর ইন্টেলিজেন্স যিনি থাকতেন, তার অবাধ যোগাযোগ ছিল আপনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং প্রধানমন্ত্রী, এবং অনেক ক্ষেত্রেই তারা সরাসরি প্রধানমন্ত্রীর অথবা তারেক সিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেতেন এবং সেইভাবে তারা সেটা বাস্তবায়ন করতেন। সেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেমন হয়েছে, প্রধান বিচারপতির ক্ষেত্রে যেমন হয়েছে, তেমনি এই গুমের এবং হত্যার ক্ষেত্রেও আমরা মোটামুটি জানতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি এই হত্যাকাণ্ড সংগঠিত করে ঘটনা সমাপ্ত করত? শুধুমাত্র হত্যা করে সমাপ্ত করত না। যেমন বিএনপির রফিক গুলিস্তান এলাকার নেতা ছিল, সংগঠক ছিল, চৌধুরী আলমের খুব ঘনিষ্ঠ কর্মী ছিল। তাকে যখন ঝিনাইদহ থেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয় এবং তার ডেড বডি যখন পেঁয়াজ খেতে রেখে যায় এবং সেখানে পুলিশের হ্যান্ডকাপ পাওয়া যায়, এবং পরবর্তীতে আমরা ওইটা অনুসন্ধান করে দেখলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটা সংশ্লিষ্টতার সম্ভাবনা আছে, এবং এইটা নিয়ে যখন মানুষ কথাবার্তা বলছিল সেই শুরুর দিকে, তখন দেখা গেছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এমন একটা ঘৃণার্ত বার্তা সমাজে দিয়েছে যে তার শাশুড়ি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এটার সাথে এক ধরনের সেক্সুয়াল অভিযোগ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানুষের বিরুদ্ধে এমন ভাবে ঘৃণা ছড়িয়ে দেবে যাতে কোনো মানুষ আর ওই ভিকটিমের পক্ষে দাঁড়াতে না পারে। এটা জঘন্য বর্বর কিছু ঘটনা আছে, ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসতে পারবো। তো নূর খান লিটন, এই যে ধরেন একটা জাতি, একই ভাষাভাষী মানুষ, মানে ধর্মীয় ভাবেও যারা গুম হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন সবাই মুসলিমই বলা চলে, 99.99%। ধরেন এমন কি পরিস্থিতি হলো যে এই পরিমাণ বর্বরতার সাথে মানুষকে ডিল করতে হবে, গুম হত্যা, বা মানে কোন পরিস্থিতিতে ছিল বাংলাদেশ? আপনি তো মানবাধিকার নিয়ে কাজ করছেন আপনার পুরোটা জীবন, তো আমি আপনাকে একটা জিনিস খুবই স্পষ্ট ভাবে বলি, সেটা হচ্ছে আমি কাজ করতে যে পরতে পরতে যে জিনিসটা উপলব্ধি করেছি সেটি হচ্ছে ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য তিনি যে কাজগুলি করেছেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। একটা হচ্ছে সমাজে ভয়ার্থ অবস্থা তৈরি করার জন্য হত্যা, গুম এটা জারি রেখেছেন, বলবৎ রেখেছেন। আরেকটি কাজ হচ্ছে যারা তার সম্ভাব্য চ্যালেঞ্জ হিসাবে আসতে পারে, তার বিরুদ্ধে কথা বলতে পারে, এরকম মানুষজনকে তিনি ক্রয় করেছেন, দাস হিসাবে ব্যবহার করেছেন। এবং এই যে রাজনীতিতে এই যে দাসদের যে ক্রয় করেছেন, দাস হিসাবে যাদেরকে ব্যবহার করেছেন, একসময় কিন্তু তারা সমাজে অনেক গুরুত্বপূর্ণ, মানে রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওই যে একটা ট্যাবলেট তৈরি করেছিলেন, মুক্তিযুদ্ধের কবচ, একটা মানে তাবিজ তৈরি করেছিলেন, এই তাবিজ দিয়ে অনেককে সুযোগ করে দিয়েছে ওনার কাছ থেকে সুবিধা নেওয়া, এবং নিজেরাও একটা কাভার দিতেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই ধরনের একটা রাজনৈতিক মানে ডামাডোলের ভিতর উনি রেখে ওদেরকে কিছু, ওই যে মুরগি যেমন ধরার সময় কিছু ওই ছিটে ফোটা খাবার দিতে হয় না, তারপর মুরগি যে খায় থাপ্পাস করে যে মুরগি ধরে, উনি ঠিক এই কাজটি করেছেন। উনি কিছু মানুষকে দাস তৈরি করেছেন যারা রাজনীতিতে অনেক বড় ভূমিকা হয়তো রাখতে পারতেন, এবং তিনি তার পক্ষে রেখে তাদেরকে নপুংসক বানিয়ে ছেড়ে দিয়েছেন। তো ইলিয়াস আলী হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো কাছে কোনো তথ্য আছে? আমি আপনি যে কটি ঘটনা বলবেন আমি ধারণা করছি তার প্রত্যেকটা ঘটনায় আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। কোন পর্যায়ে এটা আমি এখন বলতে চাচ্ছি না, আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা সঠিক অনুসন্ধানের জন্য এক ধরনের মানে পরিবেশ খুবই জরুরি দরকার, যেটা অনেকটা গোপনীয়তা অবলম্বন করে। আপনি ধরেন একটা কথার কথা, যেদিন গুম কমিশন হলো প্রথম দিনে আমরা দেখলাম 20-25টা টেলিভিশন চলে গেল, টেলিভিশন ক্যামেরা, সাংবাদিকদের অবাধ। এক পর্যায়ে আমরা দেখলাম এইভাবে হলে ওখানে মানুষ যাচ্ছে সেটা যেমন তিনি দেখছেন, আবার যারা ওখান থেকে বেরিয়ে আসছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা, এটা করা ওইটা করার মধ্য দিয়ে পুরো আমাদের কাজটাকে এক ধরনের এটাকে কি বলবো মানে যে স্বাভাবিক পরিস্থিতি সেটা থেকে একটু ব্যত্যয় ঘটেছিল। তখন আমরা দেখলাম আমরা যেভাবেই হোক সাংবাদিক মহলের কাছে সাহায্য চাইবো, তারা যেন আমাদের এই কাজের মাঝখানে আমরা সময় সময় সাংবাদিকদের বলবো, প্রেস কনফারেন্স করে। এটা কিন্তু আমরা নীতিগতভাবে আমরা আমাদের কমিশনের 5 জন একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি।
তারপরে একটা সিদ্ধান্ত হয়েছে যে তারপরে যদি কোনো কথা বলতে হয়, যেহেতু আমি মানবাধিকার কর্মী হিসেবে বিভিন্ন টক শোতে বা বিভিন্ন আলোচনায় যাই, সেই ক্ষেত্রে আমি ততটুকু পর্যন্ত বলবো যতটুকু বললে আমার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো বাধা আসবে না বা ইনভেস্টিগেশনের বিষয়টা আগেই উন্মোচিত না হবে। না, আমি প্রসঙ্গটা আনলাম হচ্ছে, ধরেন ইলিয়াস আলীর গুম হওয়ার পরপরই কিন্তু শেখ হাসিনা তার পরিবার আমি আপনাকে একটু বলি, ইলিয়াস আলী জাস্ট কয়েকদিন আগে ওখানে ছাত্র দলের দুজন কর্মী উত্তরা থেকে, সিলেটের ছাত্র দলের কর্মী উত্তরা এসেছিল, এখান থেকে গুলশান থেকে উত্তরা যাওয়ার পথে, হোটেলে ফেরার পথে তারা গুম হয়। দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে ইলিয়াস আলী, তারপরে চৌধুরী আলম, তারপরে যদি বলেন এই যে মায়ের ডাকের যে সুমন সহ 8 জন, তারপরে আরো অসংখ্য ঘটনা আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন পারভেজ এবং সাবেক এমপি কুমিল্লার লাকসামের, এই ঘটনাগুলি কিন্তু অনেক, তারপর মাইকেল চাকমা, তারপর ব্রিগেডিয়ার আজমি, তারপরে হুম্মাম, তারপরে আপনি ধরেন এই যে জামাতের নেতার ছেলে ব্যারিস্টার আরমান আরমান, এরকম অসংখ্য ঘটনা আছে। প্রত্যেকটা ঘটনা কমিশনের কাছে গুরুত্বপূর্ণ, এবং একজন নারী 15 সালে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, আজ পর্যন্ত তার সন্ধান মিলেনি। তার সাথে তার 9 বছর বা 10 বছর একটি সন্তান ছিল, তাকে রাস্তায় ফেলে দিয়েছিল 30 ঘন্টা পরে। সেই সন্তান আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি জায়গাটি চিহ্নিত করতে পেরেছেন, ক্যাম্পটি। তো এরকম অনেকগুলি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এবং আপনার বিনয়ের সাথে বলবো যে আমি আপনাকে যতটুকু তথ্য দেওয়া আমি প্রায় সবটুকু দিয়ে ফেলেছি, কিন্তু আমি কাজ করতে যে আমার ধারণা সেটা হচ্ছে আমাদের কাজ আরো অনেক দূর এগিয়ে নিতে হবে, অনেক দূর। কারণ আমরা এখন পর্যন্ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রায় 200 মানুষ, কম বেশি 200 মানুষের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি, তারা বেঁচে আছে না তাদের জীবন অবসান হয়েছে। এটা তো আমাদের মানে পরিসংখ্যানের 200, এর বাইরেও কিন্তু অসংখ্য মানুষ থাকতে পারে যাদের গুমের পর পরিবার আর কোথাও যে কথা বলেনি, কারণ একটা ভয়ার্থ পরিবেশের ভিতর এখনো আছে। তো এই যে অবস্থা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের জীবনে কি হয়েছে, তারা বেঁচে আছেন না তাদের কোন বেঁচে থাকার সম্ভাবনা নেই বা বেঁচে নেই, এইটা নিরূপণ করার জন্য আপ্রাণ চেষ্টা আমরা করে যাচ্ছি। কারণ এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই পরিবারগুলো কিন্তু আশায় বুক বেঁধে রাখছে, এদেরকে একটা তো কথা বলতে হবে এন্ড কি হয়েছে, যত নির্মম হোক আর সত্য নির্মম এবং যা কিছুই তাদের জীবনে ঘটুক না কেন সেটা আমাদেরকে বলতেই হবে, বের করতে হবে। বলা তো ব্যাপার না, বের করা কি ঘটেছে। তো সেই জন্য আমরা অব্যাহতভাবে কাজ করছি এবং কাজের ক্ষেত্রে আমি আপনাকে বলি কিছু কিছু ক্ষেত্রে কোনো সরাসরি বাধা নেই, পরোক্ষভাবে যে জিনিসটা আছে কোনো জায়গায় একটা পরিবর্তন সাধিত হয়েছে, অর্থাৎ যে প্রমাণ পরিবর্তিত হয়েছে। মানে ধরেন দেয়ালের একটা লেখা পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে বা দেয়ালি পুরা ভেঙে ফেলা হয়েছে, এরকম ঘটনা 2-1টি ঘটেছে। আমরা জানার পর দেখার পর আমরা একদম নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থাতে আমাদের ইনভেস্টিগেশন চলাকালীন আর কোনো পরিবর্তন বা ডেমোলিশ করা, ভেঙে ফেলা এটা করা যাবে না। এবং এই মর্মে আমরা ইতিমধ্যে ওই ডিপার্টমেন্টগুলি, ওই বাহিনীগুলিকে চিঠি দিয়েছে এবং তারা প্রতিশ্রুতি রাখবেন, এরকমটাই আমরা আশা করি। ইতিমধ্যে আপনি দেখেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তার অন্যায় কাজের জন্য দেশবাসীর কাছে, পরিবারগুলোর কাছে, ভিকটিম পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে বিচারের মধ্য দিয়ে তারা দায় মুক্তি হতে চান, বিচারকে অস্বীকার করে না, বিচারের মধ্য দিয়ে। আমাদের আবেদন থাকবে এই বাহিনীগুলির প্রতি, সব বাহিনীর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, ভিকটিম পরিবারের কাছে, পাশাপাশি কমিশনকে সাহায্য করা উচিত তথ্য প্রমাণ দিয়ে। কারণ সবচেয়ে বড় তথ্য এবং প্রমাণের ভান্ডার হচ্ছে ওই ব্যাটালিয়নগুলি বা ওই বাহিনীগুলি বা ওই সংস্থাগুলি, কারণ তারাই জানে ওই সময় কি কি ধরনের কাজ, কোন ইউনিট। এরা একটা কথা সবাই বলে ফেলে এক বাক্যে যে আমাদের কাজ হচ্ছে কম্পার্টমেন্টাল, অর্থাৎ আমাদের সেকশন ওয়াইজ কাজ, এক সেকশন জানে না আরেক সেকশন কি করছে। তার মানে হচ্ছে জবাবদিহিতার অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল এবং সঠিকভাবে কোঅর্ডিনেশন হয়েছে বলে মনে হচ্ছে না। যেটাই হোক না কেন তার দায় দায়িত্ব কিন্তু ঊর্ধ্বতন কমান্ডিং রেসপন্সিবিলিটিস যাদের আছে তারা কিন্তু এড়াতে পারবেন না, সুপ্রিয়র রেসপন্সিবিলিটিস যাদের আছে তারাও এই দায় এড়াতে পারবেন না, কারণ এটা মানবতা বিরোধী অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের যে আইন আছে, ধারা উপধারা আছে, সেখানে এগুলি খুব স্পেসিফিক করা আছে। সুতরাং এইখানে এটা ভাবার কোনো কারণ নাই। আর আমাদের দেশে এখন পর্যন্ত যে আইনগুলি আছে সেটা সামরিক আইন বলেন আর আমাদের প্রচলিত আইন বলেন আর আইসিটি অ্যাক্টের কথা বলেন, একমাত্র আমার ধারণা সামরিক আদালতে এটা বিচার করা সম্ভব না, যেহেতু এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম বলে ওখানে কোনো কথা নেই, অ্যাবডাকশন বলেও কোনো কথা নেই। একমাত্র আইসিটিতে মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, আন্তর্জাতিক মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, এইখানে এই জিনিসটি
মানবতা বিরোধী অপরাধ যেহেতু গুম, এই জিনিসটি এখানে বিচার করা সম্ভব। আমি যে প্রসঙ্গটা আনতে চাচ্ছিলাম, আসলে ধরেন প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা বিষয় কিন্তু সমান সমান কি বলবো, দুঃখজনক, সমান বেদনা। ইলিয়াস আলীর বিষয়টা আমি আনছিলাম যে পরদিন শেখ হাসিনা তার পরিবারকে ডেকে, বা ওই দিনই বিকালবেলায় ডেকে যে কান্নাকাটি করলেন বা তার মেয়েকে জড়িয়ে ধরে যে আবেগ দেখালেন, তাতে আমরা অনেকেই ধারণা করেছিলাম যে যেহেতু দেশের প্রধানমন্ত্রী পরিবারকে ডেকেছে, তাকে হয়তো হত্যা করা হয়নি, তিনি হয়তো ফেরত আসবেন বা হয়তো আছেন, এরকম একটা ভেবেছিলাম। তো এই জন্য এনেছিলাম। এবং ধরেন এই যে এই আপনি যে কাজগুলো করছেন, এই জায়গায় আপনাদের যে প্রশাসনিক বা আইনগত যে ক্ষমতা, আপনি কি মনে করেন যে সেটি যথেষ্ট, নাকি সেটি আরো বৃদ্ধি করা প্রয়োজন? বা এই জায়গাতে আপনারা বিভিন্ন জায়গায় যে সাপোর্ট পাওয়ার কথা, সেগুলো আপনারা কতটুকু পাচ্ছেন? আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, যে আমাদের যতটুকু আইন দেওয়া, মানে আইনে যে ক্ষমতাটা দেওয়া আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের অপরাধ শনাক্ত করতে, অপরাধীদের শনাক্ত করতে এবং এদেরকে বিচারের মুখোমুখি করার জন্য যেই ক্ষমতা দরকার, আমাদের কমিশনের সেই ক্ষমতা দেওয়া আছে। যতটুক দুর্বলতা ছিল সেটা আপনার মানে এর মধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সেই ক্ষমতাটাকেও দেওয়া হয়েছে। ফলে আমি বিশ্বাস করি যে এই ক্ষেত্রে আমাদের কাজ করার ক্ষেত্রে ক্ষমতার কোনো অভাব আমি দেখছি না। সরকারের তরফ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা যখন যা চাওয়া হচ্ছে, তারা নির্দ্বিধায় সেটা করছেন। যেই জায়গাটা আমাদের একটু দুর্বলতা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যেই সমস্ত জায়গায় এই ঘটনাগুলি ঘটেছে, সেখানকার যে দলিল দস্তাবেজ থাকার কথা, যে ডকুমেন্টেশন থাকার কথা, যেই ধরনের রেজিস্টার মেনটেন করার কথা, এই জায়গাগুলি হঠাৎ করে আমরা দেখছি নাই। এবং হয় এটা ক্ষতি, মানে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে ধ্বংস করা হয়েছে, অথবা এটিকে লুকিয়ে রাখা হয়েছে, বা এটিকে এই মুহূর্তে তারা দিতে চাচ্ছে না। আরেকটা জিনিস এখানে খুব পরিষ্কার বলে দিই, সেটা হচ্ছে সামরিক বাহিনীর তরফ থেকে আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি, আমাদের অনেকের সাথে মানে কথাও বলেছে, এটার মধ্য দিয়ে তাদের এক ধরনের নৈতিক সমর্থন আছে যে অপরাধীর বিচার হোক। এই ব্যাপারে সম্ভবত তারাও জনগণের মতো একমত, যে কারণে আমাদের কাজটা অনেক দূর আমরা এগোতে পারছি। এখানেই যদি আমাদের বাধা আসতো, তাহলে আমরা এই পর্যায় পর্যন্ত যেতেও পারতাম না, এবং এই সময়ের ভিতরে এই পর্যায় পর্যন্ত যেতে পারতাম না। হয়তো ধাপে ধাপে আমাদেরকে এগোতে হতো, পিছাতে হতো, এগোতে হতো, এইভাবে কাজটা করতে হতো। কিন্তু আমার কাছে এই জায়গাগুলি এখনো মনে হচ্ছে যে হ্যাঁ, কিন্তু কিছু কৌশল আপনার মনে রাখতে হবে যে অপরাধীরা কিন্তু সর্বত্র বিরাজিত। এখন পর্যন্ত অপরাধীরা সবাই চিহ্নিত হয়ে যে আইনের আওতায় চলে আসছে, সেটা কিন্তু হয় নাই। কিছু মানুষ ইতিমধ্যে রিটায়ারমেন্টে গেছেন, কিছু মানুষ এখনো ভিতরে আছেন। তো এরকম একটি পর্যায়ে এই কাজটি কিন্তু আমাদেরকে অনেক চিন্তার কারণ হচ্ছে, ভাবিত করছে। তারপর আমি বলি যে আমরা নৈতিক সমর্থন সর্বমহলের পাচ্ছি, স্পেশালি যেখান থেকে বাধার সমূহ সম্ভাবনা আমাদের কাছে মনে হয়েছিল, আমরা সেখান থেকে নৈতিক সমর্থন পাচ্ছি। একটা জিনিস সমস্যা, একটা জায়গায় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা ধরেন এই যে এর মধ্যে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় যে অনেকের মানে ট্রাভেল ব্যান করা হয়েছে। এইটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, অনেকে প্রশ্ন তুলেছেন, এই লোক তো খুব ভালো, অমুক তো এটা না। কিন্তু বিশ্বাস করেন, কমান্ডিং রেসপন্সিবিলিটি, যেটা কমান্ড করার কারণে যে রেসপন্সিবিলিটিস এবং সুপ্রিয়র অথরিটির কারণে, তারা কিন্তু ওইখান থেকে দায় এড়াতে পারবেন না। তারা যত রকমই আমাদেরকে কিচ্ছা কাহিনী বোঝানোর চেষ্টা করেন, যত সুন্দর সুন্দর কথা বলেন, আপনি অবাক হয়ে যাবেন এই স্বৈরাচারী সরকারের আমলে কতটুক একটা মানুষ উঠতে পারে। আপনি নিজে বিবেচনা করবেন যে ওই সময়ে সরকারের হাতিয়ার হিসাবে ব্যবহার না হয়ে স্বাধীনভাবে কয়টি মানুষ কয়টি প্রমোশন পেতে পারে, এটা আপনার বিবেচনার উপর ছেড়ে দিলাম, দেশবাসীর বিবেচনার উপর ছেড়ে দিলাম। কারণ যখন আমরা দেখছি যে এই ব্যক্তিটির একটা সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি, আভাস পাচ্ছি, যখন তার পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখি, অথবা এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার সম্ভাবনা দেখি, তখন আমরা সরকারের জানাই এবং সরকার সেখানে পদক্ষেপ নেন। এবং সেই পদক্ষেপের পর দেখা যায় যে এইটা নিয়ে এক ধরনের সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ কথা বলতে চান। আমাদের রিপোর্ট নিয়েও আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেকেই, আওয়ামী লীগ সম্ভবত আনুষ্ঠানিকভাবে বা আওয়ামী লীগের কোনো নেতা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, এটার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। বলা হয়েছে যে এটা রাজনৈতিকভাবে আমরা কথা বলছি। স্পষ্টভাবে বলে দিই, যিনি এটি নিয়ে প্রশ্ন তুলছেন তার সৎ সাহস থাকে, তার উচিত এই যে সমস্ত জায়গায় সিক্রেট সেল রয়েছে, তার একটি সেলে যেয়ে 40 দিন অবস্থান করে আসেন। তারপর এসে জনগণকে বলেন যে ওখানে কি ছিল কি ছিল না, কি নির্দয় আচরণ হয়েছে। আমি কাউকে এভাবে
কথা বলতে চাচ্ছি না যে আমার ঘটনা সব বিশ্বাস করতে হবে। আরে ভাই, আপনার আপনার বিশ্ববিদ্যালয়ের পাশেই সবচেয়ে বড় নিষ্ঠুর সেলটার অবস্থান। বাউদ্দিন নাসিম সাহেব এটা বুঝবেন না, এটা আমি বিশ্বাস করি না। না লিটন ভাই, ধরেন যে বিষয়টা আমি প্রশ্নটা এনেছিলাম, যে ধরেন ইতিমধ্যে আমরা দেখেছি যে বহু সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ যারা সিগনিফিকেন্টলি এইসব কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত ছিল, তারা দেশ থেকে পালিয়ে গেছে। এবং হাসিনার যেই অনুসারী যারা হাসিনাকে গত 15-16 বছর ধরে টিকিয়ে রেখেছিল, তাদের অধিকাংশই আমলা বা অন্যান্য পর্যায়ে কিন্তু এখনো শপথে বহাল। সেই জায়গাটায় আপনাদের প্রশাসনিক যে ক্ষমতা আছে সেটি আপনারা প্রয়োগ করতে পারছেন কিনা, বা যারা পালিয়ে গেল তাদের ব্যাপারে আপনাদের কাছে কি তথ্য আছে, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? প্রথম হচ্ছে যারা পালিয়ে গেছে তাদের অবস্থান শনাক্ত করার একটা চেষ্টা করছি, এবং সেখানে আমরা সরকারকে হয়তো সুপারিশ করব যে তাদেরকে ফিরিয়ে আনা বা বিচারের মুখোমুখি করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, এখন পর্যন্ত যারা দেশে আছেন তাদের পালানোর পথটি বন্ধ করার জন্য প্রাথমিক একটি কাজ, সেটি হচ্ছে তাদের ট্রাভেল ব্যান করা, অর্থাৎ তারা যাতে দেশের বাইরে যেতে না পারে। কিন্তু তারপরও বলবো যে এখন পর্যন্ত একটা মানে ইয়ে আছে যে আমরা চাইলেই সব বন্ধ করে দিতে পারবো না। আমরা চাইলে লিগাল পথগুলো বন্ধ করতে পারবো, কিন্তু আমাদের দেশ থেকে অবৈধ পন্থায় অনেক জায়গায় যাওয়ার সুযোগ থাকে। তবে এই দিকটি আমরা চেষ্টা করবো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার এই বিষয়টি বিবেচনায় নেবেন, এবং পরবর্তী কার্যক্রম যেটি আসলে আমরা সুপারিশ করতে পারি মাত্র, আমরা বলতে পারি মাত্র, এটি বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু সরকারের। যেমন ট্রাভেল ব্যান, আমরা বলতে পারি যে এই মানুষগুলোকে আমাদের তদন্তের স্বার্থে দরকার, তারা যাতে এই সময় দেশ ত্যাগ না করতে পারে, কিন্তু ওইটা কি পদ্ধতিতে দেশ ত্যাগ বন্ধ করবে এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত। কিন্তু ট্রাভেল ব্যান আসার আগেই তো অনেকে বের হয়ে গেছে, ট্রাভেল ব্যান আসার আগেই তো অনেকে বের হয়ে গেছে। আর মানেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু অনেক দ্রুততার সাথে এই কাজটি করতে চেয়েছিলাম, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মিনিমাম একটা বাধা তৈরি করার জন্য মিনিমাম কিছু তথ্য আমাদের হাতে থাকতে হবে, প্রমাণ হাতে থাকতে হবে। সেটি সংগ্রহের জন্য তো আমরা 1 রাত 2 রাতের ভিতরে সম্ভব ছিল না। রাইট। হ্যাঁ, এবং আরেকটি জিনিস সামাজিক ভাবে বলে দিতে চাই দেশবাসীকে, যে অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষ আছেন যাদেরকে বাইরের থেকে মনে হবে যে এরা এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকতে পারেন না, কিন্তু বিশ্বাস করুন এই সুন্দর মুখাবয়ের পিছনে অনেক অনেক মানুষের রক্তের দাগ এদের হাতে আছে। আমরা কিন্তু কাউকে এখন পর্যন্ত নিশ্চয়তা দিচ্ছি, এমন কাউকে আমরা মানে আমরা চিহ্নিত করব না যিনি এটা মোটেই এটা কোনোভাবেই এটার দায় দায়িত্ব বর্তায় না, এমন কাউকে আমরা চিহ্নিত করবো না। ভুল মানুষের হতে পারে, কিন্তু সব জ্ঞানে আমরা এই কাজটি কোনো অবস্থাতে করবো না। তো আমরা এই ক্ষেত্রে আমাদের কমিশনের 5 জন, আমাদের চেয়ারম্যান তো খুবই সজাগ, প্লাস আমরা অন্য যে 4 জন আছি, মোট 5 জন, আমরা এই ব্যাপারটিতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি যাতে আমাদের দিয়ে কোনো ভুল না হয়, আমাদের রিপোর্ট বা আমাদের কাজ নিয়ে কেউ যাতে কোনো চ্যালেঞ্জ করতে না পারে। আমরা সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু আমরা খুব পরিচ্ছন্নভাবে কাজটি করতে চাচ্ছি। অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ এটা। যত সহজ ভাবছি, একটি হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন আর একটি গুমের ইনভেস্টিগেশনের ভিতর কিন্তু পার্থক্য রাত এবং দিন, এবং যেই গুমের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকরা যুক্ত থাকেন। এটি আবারও বলে দিচ্ছি, দেখেন গত আমলে আমরা একটা জিনিস দেখেছি, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তারপর সান্ত্বনার বাণী শোনানো হয়েছে। তারপর আমরা কি দেখলাম, এই প্রধানমন্ত্রী আবার বললেন যে ওরা পরকীয়া করে পালিয়েছে, ওরা ঋণের দায়ে পালিয়েছে, ওরা ওদের ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে। আবার আমরা এখন ঘটনা খুঁজতে যেয়ে দেখি প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধন, নির্দেশনা, নির্দেশ সবই ছিল। আপনি যে বলছিলেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি শেখ হাসিনার নির্দেশনা থাকতো সবগুলো গুমের ক্ষেত্রে, এমনকি আপনি বলতে চাচ্ছেন? আমি আপনাকে আবারও বলছি, ইন জেনারেল সবকিছুর মধ্যেই তার অনুমোদন ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষ। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি তার নির্দেশনা বা ইন্ধন ছিল, এবং এটি বলার কোনো সুযোগ নেই যে তিনি কিছুই জানতেন না, এটি বলার কোনো সুযোগ নাই। আপনারা মিডিয়াতে বলেছেন, পত্র পত্রিকায় প্রতিদিন নিউজ হয়েছে, উনি কি অন্ধ বধির ছিলেন? দুর্ভাগ্য হচ্ছে আবার কিছু সাংবাদিকও ছিল, তারা আবার বয়ান শোনাতো, এমন ভাবে শোনাতো যে প্রশংসা ছাড়া কিছু ছিল না। আর তার বয়ানের বিনিময়ে তারা টেলিভিশনের লাইসেন্স পেয়েছে, পত্রিকার লাইসেন্স পেয়েছে, প্লট পেয়েছে পূর্বাচলে, নগদ টাকা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পেয়েছে। টুইস্টে ক্লাবে তারা হাজির থাকতো, ওই যে কি ক্যাডেট কলেজের কি একটা ব্যাপার ছিল। অনেকগুলি বিষয় আছে যেগুলি আসলে, আমি আবারও বলি, এই অপরাধ অনেক দূর পর্যন্ত পতিত, এবং এগুলি যদি কেচে মানে সব বের করে আনতে হয় তাহলে অনেক জিনিস বেরিয়ে আসবে,
অনেকভাবে বেরিয়ে আসবে, আপনারা বিশ্বাস করেন। আমি একটা জিনিস বলে রাখি, আমি জানি না আমাদের কমিশন সেই সময় বা সেই সুযোগটি পাবে কিনা, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যেখানে শেষ করব তারপর শুরু করার জায়গা থাকবে। ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসেন না কেন, যারাই থাকেন না কেন, যারাই এই কাজটির দায়িত্ব নেবেন, তারা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবেন। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা এমন একটি ডকুমেন্টস তৈরি করতে চাই যেটি ইতিহাস হয়ে থাকবে, এবং যেই ডকুমেন্টসটা দেখলে পরবর্তী প্রজন্ম বুঝবে যে এই সময় থেকে এই সময়কার রাজনীতির অবস্থা কি ছিল, কারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় থাকার জন্য কি কি অপরাধ করেছেন, মানুষকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, অসম্মান করেছেন, হত্যা করেছেন, গুম করেছেন, ছোট ছোট প্রিজন তৈরি করেছেন, প্রাইভেট বাহিনীর মতো আচরণ করেছে রাষ্ট্রীয় বাহিনীগুলি। এই সব জিনিসগুলো আসলে বেরিয়ে আসা উচিত। কত নিষ্ঠুর ভাবে মানুষকে হত্যা করা যায়, তার যে প্র্যাকটিস হয়েছে সেগুলো বের হয়ে আসা উচিত। এবং এই ক্ষেত্রে প্রয়োজনে যারা সেনাপ্রধান বিগত দিনে ছিলেন, বিশেষ করে 11-র পর থেকে 23 অব্দি যারা ছিলেন, তাদের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে তারা অনেক কিছুই ভিতরে জানতেন, তাদের উচিত এখন জনগণকে এটা জানা। কারণ এটা মনে করার কোনো কারণ নাই যে সেনাবাহিনী থেকে এসে র্যাব যা ঘটনা ঘটিয়েছে সেনাপ্রধান এই ব্যাপারে খোঁজ রাখতেন না। ওনার অনেকগুলি সোর্স আছে খোঁজ পাওয়ার। কারণ আমি জানি আইকেবি আইকেবি যখন কোনো প্রথম হচ্ছে উনি ব্যক্তিগতভাবে মনে করতেন সেনাবাহিনী র্যাবে যাওয়া উচিত না, কিন্তু তারপরও যেহেতু সরকার চাইতো, গেলে উনি একটা ব্রিফিং দিতেন এবং সেখানে কিছু কথা উনি বলতেন। ওনার সৎ সাহস থাকা উচিত, আমি মনে করি উনি সাহসী। ওনার উচিত কেন তিনি যেতে দিতে চাননি, কেন তিনি এই সেনাবাহিনীর লোকরা যখন র্যাবে যেত তাদেরকে একটা স্পেশাল ব্রিফিং দিত, এবং তার কাছে কি তথ্য ছিল এটি তার উন্মোচন করা উচিত। কেন তার সময় জেনারেল জিয়াউল আহসান পোশাক পরতে পারেননি, অর্থাৎ সেনা বাহিনীর পোশাক পরে কোনো ডিউটি করতে পারেননি, এইটির উনি পরিষ্কার করা উচিত। কারণ উনি অনেক কিছুই আমার ব্যক্তিগত বিশ্বাস জানতেন, এবং ওনার সৎ বলে আমি জানি। ওনার যদি সামান্যতম সততা থাকে, ওনার জাতির সামনে পরিষ্কার করে দেওয়া উচিত। তো আপনি যে বলছিলেন যে 11 থেকে 23 পর্যন্ত সেনা প্রধানরা মুখ খোলা উচিত, আপনারা কি তাদের তলব করবেন বা আহ্বান, নাকি শুধু আহ্বানই থাকবেন? না, আহ্বানের ভিতরে আমরা থাকবো সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ আমরা যখন যাকে প্রয়োজন মনে করব, তাকে তলব করব, তাকে অনুরোধ করব, বিনীত অনুরোধ জানাবো, প্রয়োজনে সমন জারি করবো। যাদের কাছ থেকে কোনো তথ্য পেতে হয়, আমরা যা যেভাবে পেতে হয় আমরা পাওয়ার চেষ্টা করব, কথা বলবো। তবে লিটন ভাই, একজন মানুষ হিসেবে মানবতার বিরুদ্ধে যে অপরাধ হয়েছে, যে ভয়াবহ নিষ্ঠুরতা, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই উচিত গুম কমিশনকে সহযোগিতা করা, যার যে পজিশন, যার যা কিছু ছিল। আরেকটা জিনিস একটু বলি যেটা মিস হয়ে গেছে। প্রথম হচ্ছে এক গ্রুপ ধরতো, আরেক গ্রুপ ইন্ট্রোগেশন করতো, আরেক গ্রুপ তার শেষ ঠিকানায় পৌঁছে দিত, সেটা ছেড়ে দেওয়া হোক, হত্যা হোক। আর একটি কাজ হয়েছে, যাদেরকে ধরা হয়েছে এর মধ্যে অনেকের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব প্রেস কনফারেন্স করেছেন, জিডি করেছেন, হইচই তৈরি করেছেন। তাদের অনেককে পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে নিয়ে ভারতীয় সংস্থাগুলির কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সেখানে পাসপোর্টবিহীন ভারতে আগমনের কারণে ওই অভিযোগে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, বিচার হয়েছে। অনেকে মুক্তি পেয়ে ফিরেও এসেছেন। অনেকের বিরুদ্ধে ওই সন্ত্রাস বিরোধী আইনে অর্থাৎ জঙ্গি আইনে ওখানে মামলা হয়েছে, এখনো অনেকে কারাগারে আছেন। এইটা দিয়ে খুব স্পষ্ট সুখরঞ্জন বালি বা আমাদের সালাউদ্দিন সাহেব শুধু ঘটনা এখানেই শেষ না, এরকম আরো অনেকগুলি ঘটনা আমরা পেয়েছি, এবং এর মধ্যে দিয়ে খুব স্পষ্ট যে বাংলাদেশের সাথে ভারতীয় গোয়েন্দাদের, বাংলাদেশি গোয়েন্দাদের সাথে ভারতীয় গোয়েন্দাদের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল। সেটা রাষ্ট্রীয় চুক্তির ভিত্তিতে হোক আর মৌখিক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হোক, এটা হয়েছে। এবং অনেককে ভারত থেকে ধরে এনে রাস্তায় গুলি করে মারা হয়েছে, মানে বাংলাদেশের কাছে যখন হস্তান্তর করেছে রাস্তায় এনে গুলি করে মেরে দেওয়া হয়েছে। এই কথাগুলি কোনোটাই আমি আমার জবানিতে বা আমি প্রত্যক্ষ করেছি তা বলছি না। যারা প্রত্যক্ষ করেছেন তাদের বয়ান থেকে আমি এটা পেয়েছি, তাদের সাক্ষ্য থেকে আমি এটা পেয়েছি। তো এই বিষয়টা তো আমাদের গুরুত্ব দিতে হবে এবং মনে রাখতে হবে, দেশটা কোনো ব্যক্তি বিশেষ বা পরিবারের না, দেশটা জনগণের। এবং এই দেশটি 71-এ যেমন স্বাধীন হয়েছিল, 90-তে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক জান্তার পরাজয় ঘটেছিল, এবং 24-এ নতুন ভাবে জাগ্রত হয়ে মহা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অবস্থায় আমরা উন্নীত হয়েছি। সুতরাং এটি ছেলে খেলা কোনো বিষয় না, এটিকে মর্যাদা দিতে হবে। এই তিনটি ঘটনাকে মর্যাদা দিয়ে আমাদেরকে এগোতে হবে। তো ভারতের এই যে সম্পৃক্ততা, আমি এই প্রশ্নটি আপনার কাছে করতাম, এটি নিয়ে কি আপনারা অনুসন্ধান নিশ্চয়ই করছেন, বা এটি নিয়ে আপনারা আন্তর্জাতিকভাবে কোনো সহযোগিতা কি পাবেন বা আপনারা চেয়েছেন কিনা? প্রথম হচ্ছে, আমরা তো এখন পর্যন্ত যেই অবস্থাটিতে আছি,
আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা কিন্তু আমাদের রিপোর্টে উল্লেখ করেছি, এবং আমরা যখন বিভিন্ন মহলে বসছি তখন যেখানে যেই অংশটুকু আমাদের বলা দরকার, সাহায্য চাওয়া দরকার, আমরা কিন্তু এটা চাচ্ছি, এবং আমাদের বিশ্বাস এই ক্ষেত্রে আমরা সহযোগিতা পাবো, এমনকি ভারতীয় জনগণের সহযোগিতা পাবো বলে আমি মনে করি। ভারতে অনেক মানবাধিকার সংগঠন আছে যারা বাংলাদেশের মানে সীমান্ত হত্যার বিপক্ষে অবস্থান নিয়েছে, প্রীতির মাসুম নামে যে সংগঠন, আরো অনেক সংগঠন আছে ভারতে। হিউম্যান রাইটস ওয়াচ সুখরঞ্জন বালির উপর তো একটা রিপোর্ট করেছে বড়। এরকম আন্তর্জাতিক এবং ভারতীয় সংগঠনগুলোর কাছে আমরা সাহায্য চাইবো এবং তাদেরকে বলবো যে তোমাদের দেশ এইভাবে আমাদের এই ঘটনাগুলির সাথে ইনভলভ, একটা গণতান্ত্রিক দেশ এইভাবে হতে পারে কিনা। এবং কিছু কিছু ব্যক্তির সাথে আমরা দেখছি যে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তির সাথে ভারতীয় বিভিন্ন এজেন্সির খুব ধরম মহরম ছিল, এবং কেউ কেউ ইন্টারোগেশন কালীন হিন্দি ভাষায় কথা বলতেও শুনেছে। এটার মধ্য দিয়ে এক ধরনের সম্ভাব্য সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে ভারতীয় কোনো এজেন্সির উপস্থিতিতে ইন্টারোগেশন কখনো কখনো হয়েছে কিনা। যে কথাটি জানতে চাচ্ছিলাম যে ইতিমধ্যে আপনারা দুটি তালিকা করেছেন, একটি সেনাবাহিনীর রানিং অফিসার এবং অবসরপ্রাপ্তদেরকে নিয়ে 22 জনের একটি তালিকা, পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে 20 জনের একটি তালিকা, দুটো আপনারা মোটামুটি রেডি করেছেন। রাজনৈতিক নেতাদের বা প্রশাসনিক কর্মকর্তাদের আমরা কিন্তু দেখছি না যে তারা কোথাও ইনভলভ। বিশেষ করে আমাদের আমরা শ্রেণী কিন্তু সকল কিছুতেই নিরাপদ হয়ে যায়, বা তাদেরও তো ইনভলভমেন্ট ছিল বিভিন্ন। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু এখনো পূর্ণাঙ্গ কোনো কাজ করিনি। আর আবারও বলি, ইনভেস্টিগেশনের স্বার্থে কখনো কখনো কোনো বিষয় কৌশলে এগোতে হয়, এবং এটি এত স্পর্শকাতর ব্যাপার, এবং তাদের যে সংশ্লিষ্টতা নেই সরাসরি না থাকলেও তাদের যে পরোক্ষ মদত ছিল না এটা বলার কোনো অবকাশ নেই। কারণ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় ছিল, সেখানে একটা মন্ত্রী ছিল, সেখানে সচিব ছিল, তারপরে সিকিউরিটি কমিটি কাউন্সিল এরকম কিছু নাম ছিল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবরা ছিলেন, তারপরে সামরিক সচিব ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন না, এমএইচপি না কি বলে, এরা কি সর্বক্ষেত্রে এড়াইতে পারবে? অর্থাৎ আপনাদেরকে বিশাল কর্মযজ্ঞের মধ্যে। আমি আপনাদের একটা জিনিস বিনয়ের সাথে বলছি, আমরা সততার সাথে আমাদের পুরা কমিশন, আমাদের টিম হিসাবে আমরা কাজ করছি, এবং জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এবং যত ঝুঁকি আসুক না কেন, যত বাধা আসুক, মৃত্যু জ্ঞান করি আমরা ওটা অতিক্রম করবো। জনাব নূর খান লিটন, আমি আপনার কমিশনের অন্য কাউকে এভাবে ব্যক্তিগতভাবে জানি না, আপনাকে যতটুকু জানি, আপনার সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, আমি আপনার প্রতি আস্থা রাখি যে আপনি অন্তত সজ্ঞানে কোনো অন্যায়কে আপনি সমর্থন করবেন না, কোনো অন্যায় আপনি হতে দেবেন না, সেই আস্থা আপনার উপর আমার আছে। শেষ দুটো প্রশ্নের দিকে দিয়ে আমি শেষ করব। আপনি বলছিলেন যে এখনো অনেক মানুষ ভয় পাচ্ছে, একটি অনাস্থা, একটি অবিশ্বাস, সন্দেহ, যে যদি কয়েক বছর পরে আবার স্বৈরাচার ফিরে আসে, বা বর্তমানে এখন স্বৈরাচার কোনো ক্ষতি করে আমাকে, এখনই যদি সেই ধারণা, অন্তর্বর্তীকালীন সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা বিপ্লবের পরে তারা মানুষের মন থেকে ভীতিগুলো কেন কাটাতে পারলো না, বা কেন কাটাতে পারছে না? বা আমরা এখন দেখছি গুপ্ত হত্যা শুরু হয়েছে, আবার বেশ কয়েকটা তরুণ ছেলে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই জায়গাটায় আপনার ভাবনা বা প্রস্তাবনা কিছু আছে কিনা? আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আরো কঠিন এবং কঠোর হওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য। মানুষকে একটা এটাকে কি বলবো, মানুষের আকাঙ্ক্ষা যাতে পূর্ণতা পায়, মানুষ যাতে আস্থা রাখতে পারে, সেরকম কিছু দৃশ্যমান কার্যক্রম দেখতে চায় মানুষ। এটা সত্য যে পুলিশ এখনো ঘুরে দাঁড়ায়নি, এবং পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সবচেয়ে নির্ভরশীল একটি জায়গা। তো সরকারের উচিত ওই জায়গাটিতে আরো গুরুত্ব দেওয়া, এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত মত আদান প্রদান করে তাদের সাহায্য সহযোগিতা কামনা করা, এবং একটা কঠিন বার্তা সমাজে দেওয়া দরকার যে কোনো অপরাধী পাবে না অপরাধ করে, সেরকম কিছু ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিতে হবে সরকারকে। এই দুর্বৃত্তরা কিন্তু এখন যারা এই ধরনের অপরাধ করছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তো সরকার ঠিক ওই রকম কঠিন ভূমিকা নিচ্ছে না, কঠোর ভূমিকা নিচ্ছে না, সুতরাং আমরা যা ইচ্ছা তাই করবো। আপনি অবাক হয়ে যাবেন, রাস্তাঘাটে কোনো নিয়ন্ত্রণ নাই, যে যার মতো। কিছুদিন আগে যেমন দেখেছেন যে যার মতো মিছিল করছে, রাস্তা অবরোধ করেছে, এখন যে যার মতো ওই অটোরিকশা বলেন, এইটা বলেন, ওইটা বলেন, যেখানে সেখানে চালানো শুরু করেছে, এবং কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এইসব জায়গায় যদি কঠোর না হতে পারে,
এবং কঠিন বার্তা যদি না দিতে পারে, এবং একটা অপরাধীকে শনাক্ত করতে যদি দীর্ঘ সময় লাগিয়ে ফেলে, কোনো অপরাধ সংঘটিত হওয়ার খুব দ্রুত সময়ের মধ্যে, কিন্তু এটাও ঠিক যে পুরা পুলিশ বাহিনী, ঢাকায় যে বাহিনী ছিল তাদের সবচেয়ে বড় অংশ কিন্তু ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি এবং পরিবেশগত কারণে। নতুন যারা এসছেন তারা ঢাকার রাস্তাঘাট বলেন, ঢাকার অপরাধ প্রবণতা জায়গা বলেন বা অপরাধীদের শনাক্তকরণের ক্ষেত্রে এক ধরনের দুর্বলতা হয়েছে। সেই দুর্বলতা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠে দেশবাসীকে একটা বার্তা দিতে পারে যে সরকার কাউকে ছাড় দিবে না, এইটা যদি করতে পারে তাহলে আমার ধারণা যে একটা অবস্থায় মানুষ আস্থা অর্জন করতে পারবে। মানুষের ভিতরে এক ধরনের আরো একটা সন্দেহ আছে, মানুষ মনে করছে কে দেশ চালাচ্ছে এটাই বুঝতেছে না। এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। আমরা লম্ফ-ঝম্প অনেক দেখেছি, লম্ফ-ঝম্প বাদ দিয়ে আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে দেশবাসীকে আশ্বস্ত করা কাজের মধ্য দিয়ে। কে দেশ চালাচ্ছে দেশবাসী বুঝতে পারছে না, বিষয়টাকে একটু স্পষ্ট করবেন। যেমন ধরেন কখনো কখনো আমরা দেখছি যে সরকার একরকম ভাবছেন, ছাত্ররা অন্যভাবে চিন্তা করছেন। আমরা দেখছি সেনাবাহিনী কাজে নামছে, কিন্তু সেনাবাহিনী যেই পরিমাণ কাজ করলে একটা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব সেই পরিমাণ দায়িত্ব নিচ্ছেন না, এক ধরনের ভয় কাজ করছে। এই ভয়গুলিকে কাটাতে হবে এবং এই জন্য রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে, কারণ ভয় যেন না থাকে। কারণ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর ভয় থাকে তাহলে আমাকে সে নিরাপত্তা কিভাবে দিবে। এবং আরো একটা জিনিস আমি দেখছি যে সাম্প্রতিককালে এই 5ই আগস্টের পর কোন একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাট ঘাট মাঠ বাদর যেখানে যা পাইছে দখল করছে, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক পর্যন্ত দখল করতে যে গোলাগুলি করেছে। তাদের নেতারা অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন এই সমস্ত অপরাধীদের ব্যাপারে, কিন্তু তাতেও কিন্তু কাজ হচ্ছে না। মনে হচ্ছে যে না খেয়েছিলাম পাইছি খাবার সব খেয়ে ফেলতে হবে, একবারও ভাবছে না যে এই মুহূর্তে তাদের দরকার হচ্ছে, তারা তো 15 বছর কষ্ট করেছে এই ব্যাপারে, আমরা তো জাতি তো অস্বীকার করবে না, কিন্তু তার মানে এই না যে জাতীয় সম্পদ ওই আগে আওয়ামী লীগ খেয়েছে সুতরাং আমি খাবো, এই জায়গার জন্য তো এই পরিবর্তন হয় নাই। এই যে হাজার হাজার মানুষ মাত্র কয়েকদিনে জীবন দিল, তাদের তো একটা লক্ষ্য আশা ছিল। এখানে লক্ষ্য বলবো না এই কারণে যে মানুষ তো সেইভাবে সংগঠিত ভাবে রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো প্ল্যাটফর্মের নেতৃত্বে এগিয়ে গেছে কিছু দিক নির্দেশনা ভিত্তিতে, এটা না। ছাত্ররা একটা সব আন্দোলন করছিল, মাঝখানে গোলাগুলি হয়েছে এবং সাধারণ মানুষ ছাত্রদেরকেও অতিক্রম করে চলে গেছে এবং এটার মধ্য দিয়ে বিজয় অর্জন হয়েছে, অর্থাৎ সরকার পালিয়ে গেছে এবং নতুন সরকার অন্তর্বর্তীকালীন গঠন করা হয়েছে। এই যে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি দখল করার প্রক্রিয়ার ভিতর চলে গেছেন, সচিবালয় সব জায়গা তৈরি হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো বন্ধ করতে হবে এবং যারাই অপরাধগুলি করেছেন আগামী স্বল্প সময়ের মধ্যে সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে ওই সমস্ত জায়গা থেকে বিতাড়িত করা। কারণ এইটা লুটেরা মাল না, দেশটা লুটের বাগান না, এটা বোঝাইতে হবে। এবং এই জন্য আমি বিশ্বাস করি বিএনপির নেতা তো অনেক বড় বড় সিদ্ধান্ত দিচ্ছেন তার কর্মীদের, সরকার যদি কিছু স্টেপ নেয় তারা তো বাধা দিতে পারবে না। কারণ আপনি জলমহল দখল করবেন, বালুমহল দখল করবেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করবেন, মামলা করে চাঁদাবাজি করবেন, আপনার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারবে না, এটা তো ঠিক না। সরকারের উচিত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং রাজনৈতিক দলের উচিত সরকারকে এই ব্যাপারে সাহায্য করা। আমরা দেশবাসী দেখবো যে সরকারকে কারা সাহায্য করছে, কারা বিরোধিতা করছে, কিন্তু সরকারকে তো আগে আসতে হবে। সরকার এত ভয় পেলে চলবে না। আমি এমন ঘটনা জানি যে কাউকে অ্যারেস্ট করলো, এক নেতা ফোন দিল ছেড়ে দিল, এইটা তো হওয়ার কথা না। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া উচিত। কারো অপরাধ যদি না থাকে সে আদালতের ভিতর দিয়ে ছাড়া পাবে, মাঝখানে কেন রাজনৈতিক দল যুক্ত হবে? তবে যে কোনো কাজের ভিতর ঢুকতে হবে, ঢুকলেই টাকা পাওয়া যায়। এই যে স্বৈরাচার আমলে যা হয়েছে সেটা তো এখন চলতে দেওয়া যায় না। তারপর আপনি ধরেন এই যে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট হলে তাকে মারধর করতে হবে বন্দী অবস্থায়, এইটা কোন কালচার? এটা তো ফ্যাসিস্ট কালচার। এটা কেন আমরা এখনো বহাল রাখবো? তবে রিটন ভাই, যে আমি যেটি বলছিলাম যে বিএনপির নেতৃবৃন্দের এখন পর্যন্ত যে পদক্ষেপ আমরা দেখছি বা তাদের যে বক্তব্য, তাতে স্পষ্ট যে তারা এটাকে সমর্থন করছেন না। কিন্তু আমরা আশা করি যে পরিস্থিতির হয়তো আরো উন্নতি ঘটবে। সরকারের প্রতি আপনি যে আহ্বান জানিয়েছেন সরকারও নিশ্চয়ই সেদিকে লক্ষ্য দেবে। আমি শেষ দুইটা প্রসঙ্গ আপনার সামনে উত্থাপন করতে চাই। একটা হচ্ছে ধরেন আমাদের সেনা পুলিশ বা এসব জায়গায় যারা কমিশন পান বা যারা নিয়োগ পান, তারা কিন্তু একটা সাইকোলজিক্যাল টেস্টের মধ্য দিয়ে যেতে হয় তাদেরকে। এই সাইকোলজিক্যাল টেস্টটা আসলে কারা করে, কিভাবে করে, সেই জায়গায় আপনাদের কমিশনের ভবিষ্যৎ সুপারিশ বা সিদ্ধান্ত কিছু থাকবে কিনা? পাশাপাশি আমাদের আবারও বলি, জি, মানে মানবাধিকার কমিশন পাঠ্যপুস্তকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি তাহলে অর্থাৎ বেসিক জায়গা থেকে যদি আমাদেরকে যদি গুছাইতে হয় আর কি।
আমি কমিশনের জায়গা থেকে তো বলতে পারবো না, কারণ কমিশনের কাজটি সুনির্দিষ্ট, গুম সংক্রান্ত। মানবাধিকার কর্মী হিসাবে আমি চাই যে যত নিয়োগ হোক যাই হোক, এবং স্কুল কলেজ থেকেই মানবাধিকার বিষয়টা, গণতন্ত্রের বিষয়টা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া উচিত। সরকার কিভাবে পরিচালনা হয়, কিভাবে করা উচিত, স্বচ্ছতা কিভাবে হয়, জবাবদিহিতা কিভাবে হয়, এই বিষয়গুলি পাঠ্যপুস্তকে আসা উচিত। তাহলে মানুষ মানে জিনিসটা জানবে, সচেতন হবে এবং আশা করবে। আশা না করতে পারলে তো মানুষ এগুলি পাবে না। আর যখন নিয়োগ হচ্ছে এবং তার একটা দীর্ঘদিনের প্রশিক্ষণ হচ্ছে, 1 বছর হোক, 6 মাস হোক, 2 বছর হোক, এই প্রশিক্ষণ কারিকুলামের ভিতরে হিউম্যান রাইটস এর বিষয়টাকে আনতে হবে। এবং যে আপনি যেটা বললেন যে তাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়, অবশ্যই সেই প্রক্রিয়াটা এইটা হবে না যে উনি বিএনপি না আওয়ামী লীগ এইটা বোঝার জন্য। এই প্রক্রিয়াটা হবে যে উনি মানবতাটা বুঝেন কিনা, মানবাধিকার বিষয়টাকে শ্রদ্ধা করেন কিনা, নারীর অধিকারটাকে মানে শ্রদ্ধা করেন কিনা, নারী পুরুষের সমতাকে বিশ্বাস করেন কিনা, দেশের স্বাধীনতার ব্যাপারে তার একটা ওপিনিয়ন জানা যেতে পারে। এই আন্দোলন সংগ্রাম শহীদ এদের নিয়ে তাদেরকে মানে মানে তাদের এটাকে কি বলবো, তাদের ভিতর প্রথিত করা যে এই মানুষদের রক্তের বিনিময়ে আমরা এই অবস্থায় এসেছি, এবং দেশকে ভালোবাসা, দেশপ্রেম, এইটা আপনাকে প্রথিত করতে হবে। এটা যদি তাদের পাশাপাশি অবজার্ভ করা যে তিনি লোভী কিনা, তার 14 গোষ্ঠীর মধ্যে লোভী কে ছিল, অবশ্যই অবশ্যই আপনাকে বাছাই করতে হবে যে তার লোভ লালসার মানে অবস্থাটা কি। এইটা প্রশিক্ষণে যে আপনি এই টেস্টটা করতে পারবেন, নিয়োগের ক্ষেত্রে এই টেস্টটা করতে পারবেন, নিয়োগ প্রক্রিয়ার সময় আপনি তার চাল চলন ইত্যাদি খেয়াল করতে পারবেন। এগুলি কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের ভিতর যেতে হবে, কারণ আমরা জাতি হিসেবে এত একটা খারাপ জায়গায় চলে গেছি, কেউ আর সৎ থাকতে চাই না। সুযোগ পেলেই সত্যের যে পেরিফেরি সেটা অতিক্রম করতে চাই। কারণ আমি চাই যে আমার একটা গাড়ি থাকুক, আমি চাই আমার 2টা ফ্ল্যাট থাকুক, আমি চাই আমার একটা, এখন যে অবস্থা চাহিদার যে জায়গায় চলে গেছে, আমার একটা উড়োজাহাজ থাকুক। বাংলাদেশে তো আগে প্রাইভেট উড়োজাহাজ বা হেলিকপ্টার ছিল না, এখন আপনি চিন্তা করেন তো কতগুলি হয়েছে এবং কি অবস্থা দাঁড়িয়েছে। ওটাই এখন ভয়ার্থ একটা জায়গায় আমরা চলে গেছি। যেমন মানবাধিকার কর্মী হিসেবে এই জায়গায় আমি মনে করি যে অনেক কাজ করার আছে, কারণ দেশটাকে পুনর্গঠন করার ব্যাপার। এটা এরকম না যে একটা পেয়েছি এটা চালু করে দেওয়া যাবে, নো। এটা পেয়েছি খাবলা খাবলা মানে খাবলা খাবলি করে এটা শেষ, ডেড বডির মতো পেয়েছি, এটাকে এখন সেবা শুশ্রূষা করে জীবিত করতে হবে। তবে ধরেন র্যাব যেহেতু তাদের দায় স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, তো ক্ষমা চাওয়া এটা অগ্রগতি, স্বীকার করে, এটা অবশ্যই অগ্রগতি। এখন আমরা যারা গুম থেকে ফিরে এসেছেন বা যারা নির্মম নির্যাতন থেকে ফিরে এসেছেন, তাদের যে মানসিক ট্রমা, তাদের যে মানসিক যন্ত্রণা, এটি কাটানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা, বা গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কোনো আমরা এই জায়গাগুলিতে প্রস্তাব করব। এখন সবচেয়ে বড় প্রস্তাব এখন যেটা হচ্ছে যে আমরা যারা এটা নিয়ে কাজ করছি, আমরাও কিন্তু ট্রমার ভিতরে যাচ্ছি। রাইট, আমরাও কিন্তু কথা বলতে যে কেঁদে ফেলতেছি, আমরাও কিন্তু নিজের ভিতর এটা চলে আসতেছে। এটা আমাদেরকেও মাঝে মাঝে এই বিষয়গুলি নিয়ে ভাবতে হবে যে এই জায়গাটাতে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, সুস্থ থাকতে পারি। যেমন আমার মাঝে মাঝে গালি দিতে ইচ্ছা করে যে এই অপকর্মগুলি যারা করেছে, এটা তো আমার কাজ না গালি দেওয়া, আমার প্রতিহিংসা তো আমার ভিতরে আসা উচিত না, কিন্তু এই জায়গা চলে আসে, এটাকে হিন করতে আমাদের খুব কষ্ট হচ্ছে ব্যক্তিগতভাবে। ভিতরে যারা ঢুকছে, এই মানে যে অপরাধ যে প্রক্রিয়ায় সংগঠিত হয়েছে, এইটার ভিতরে যখন আমরা ঢুকছি, তখন আমরাও কিন্তু আর মানুষ থাকতে পারছি না। মানে এত এত অমানবিক বিবরণ, এত মানুষের এত কষ্টের কথা শুনে মানুষ হিসেবে নিজেকে স্বাভাবিক রাখাটাও অনেক মানে কঠিন একটা বিষয়। এবং এই জায়গাটায় আমি ভাবি যে এত দামি দামি ইউনিফর্ম পরে, এত মেডেল লাগিয়ে, এত পদ পদবি নিয়ে বাংলাদেশের একজন মানুষ আরেকটি মানুষকে তার ভিন্ন মতের জন্য বা ভিন্ন চিন্তার জন্য, এমন না যে এখানে তেমন ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী ছিল, ভয়ঙ্কর কোনো মানে ব্যক্তি ছিল, তা কিন্তু না। সিম্পল একটা লোকের ভিন্ন মত আমি পোষণ করি, ভাই আমি তোমাকে পছন্দ করি না, তুমি কি অন্যায় করছো, আমি এই কথাটা বলছি। ভালো অর্গানাইজার, জি, ভালো অর্গানাইজার, রাজনীতি করে, তাদের প্রতি যে ব্রুটালিটি, মানে আমি মাঝে মাঝে ভাবি যে ভাই এরা এত লেখাপড়া করে, এত পদ পদবি নিয়ে, এত ব্যাস লাগায়, এত মেডেল লাগায়, লাভটা কি হচ্ছে দেশের? কনক ভাইয়ের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সর্বশেষ, সেটা হচ্ছে দেশবাসীকে যেমন একটা অনুরোধ করব যে এই সময়কালে কারো কাছে যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে সন্দেহজনক, তিনি নির্দ্বিধায় আমাদের কাছে দিতে পারেন, আমরা গোপনীয়তা রক্ষা করে ওইটাকে বিচার বিশ্লেষণ করে, এমন হতে পারে আপনার মানে জনগণের দেয়া একটা সিসিটিভি ফুটেজ, 10 সেকেন্ডের একটা ফুটেজে আমরা কোনো সূত্র খুঁজে পেতে পারি এই অপরাধ চিহ্নিত করার জন্য। একটা প্রত্যক্ষদর্শীর একটা বয়ান আমাকে হয়তো অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করতে পারে, নির্দ্বিধায় আমাদেরকে
জানাবেন। আমাদের ঠিকানা তো জানার কথা, না হলে সাংবাদিকদের কাছ থেকে আমাদের ঠিকানা পাবেন। আর আপনারা যারা ইউএসএ তে আছেন, আমার একটা অনুরোধ থাকবে, অনেকে পালিয়ে বর্তমানে ইউএসএ তে আছে, এই মানুষদেরকে আপনাদের উচিত টেলিভিশনের সামনে নিয়ে আসা। জি, আপনাদের উচিত তাদেরকে প্রশ্ন করা। আমি আপনাকে বলি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা এই ধরনের ঘটনার নির্দেশদাতা বা সরাসরি অংশগ্রহণ করেছেন, বা তিনি সুপ্রিয়র কমান্ডিং পজিশনে থাকার কারণে অপরাধী এবং তিনি থামাননি, সহযোগিতা করেছেন, এই মানুষরা কিন্তু ইউএসএ তে নাগরিকত্ব নিয়ে ফেলেছেন। কেউ কেউ নাগরিকত্ব নিতে যাচ্ছেন, কেউ পালিয়ে আছেন। এদেরকে আপনারা প্লিজ এদেরকে মুখোমুখি করান জনগণের, এবং সেটার মাধ্যম আপনারা এই ফেসবুকের যে অনুষ্ঠানটি প্রচার করেন, এরকম অনুষ্ঠানে তাদেরকে নিয়ে এসে তাদের সাথে কথা বলেন। কারণ আমি দেখেছি ইতিমধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল সম্ভবত কিছুটা বয়ান দিয়েছেন, বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল হাসিনের অপহরণের ব্যাপারে কিছুটা বয়ান, কিছুটা স্বীকারোক্তি বলতে পারি, কিছুটা প্রত্যক্ষদর্শীর বয়ান, যেভাবে আমরা নিই না কেন, বলেছেন। আরো অনেকে তো আপনাদের উচিত আরো বেশি বেশি করে, এই যে জেনারেল সাহেব আছেন ওয়াশিংটন ডিসিতে, ভার্জিনিয়ায়, ওনাকে কথা বলেন, আমরা জানতে চাই ওনার বক্তব্যটা কি। না লিটন ভাই, আমি অনেকের সাথে যোগাযোগ করছি, আমি আশা করি যে অনেকে হয়তো কথা বলবেন নিকট ভবিষ্যতে, আমরা বের করবো। আর আমেরিকাও কিন্তু এই জাতীয় মানবতা বিরোধী অপরাধীদের ব্যাপারে খুবই কঠোর। যে সরকারই আসুক, তারা যদি মনে করে যে আমি বাংলাদেশ থেকে মানুষ মেরে এখানে এসে নিরাপদ আশ্রয় পেয়ে যাব, আমার মনে হয় সেটি সম্ভবত হবে না। এবং আপনার কথা সূত্র ধরে আমি বলতে চাই, দর্শক যারা অনুষ্ঠান দেখছেন দেশে বিদেশে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে মানবাধিকার গুম কমিশনকে আপনারা জানান, অথবা আপনারা যারা ভয় পাচ্ছেন যোগাযোগ করতে মানবাধিকার গুম কমিশনের সাথে, আমি নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করবো। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে সংযুক্ত হতে সহায়তা করবো। আপনারা আমাকে ইমেল করতে পারেন konoksodanews@gmail.com। আপনারা আমাকে ফেসবুকে মেসেজে কথা বলতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো এবং যতটুকু সহযোগিতা সম্ভব গুম কমিশনের সঙ্গে আপনাদেরকে যুক্ত করিয়ে দেওয়া, বা আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটি পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি সহযোগিতা করতে প্রস্তুত। কারণ সবার আগে আমার দেশ এবং মানবতা। যারা নূর খান লিটন, আপনাকে ধন্যবাদ। আপনার সর্বশেষ যদি কোনো বক্তব্য থাকে। আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে দেশবাসীর কাছে বারবার আহ্বান জানাই যে আপনারা কমিশনকে সহযোগিতা করেন, এই মানবতা বিরোধী অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত করতে, তাদেরকে শনাক্ত করতে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে। জি, এবং আপনার কাছে আমার সর্বশেষ অনুরোধ, আপনারা যদি আপনাদের এই কাজ করতে যে কোথাও কোনো বাধাগ্রস্ত হন, যদি কোনো ক্ষমতাবান ব্যক্তি কোনো ধরনের ক্ষমতা দেখায়, আপনাদেরকে ভয়ভীতি দেখায় বা কোনো রকমের বাধা সৃষ্টি করার চেষ্টা করে, বাংলাদেশের সাংবাদিকরা কতটুকু করতে পারবেন জানি না, বাট আমাদের জায়গা থেকে আমরা সর্বতভাবে প্রস্তুত আপনাদেরকে সহযোগিতা করার জন্য। দয়া করে আমাদেরকে তথ্য জানাবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো আপনাদের শেষ পর্যন্ত, অর্থাৎ এই কমিশনের শেষ দিবসের কার্যক্রম পর্যন্ত আমরা আপনাদেরকে সমর্থন করে যাব এবং এই সুপারিশ বাস্তবায়নে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনাদের আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। গুম কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য জনাব নূর খান লিটন, যিনি মানবাধিকার কর্মী এবং বর্তমান সময়ে তার যে ভূমিকা সেটি অবশ্যই প্রশংসাযোগ্য। এবং তিনি আমাদের কাছে যা বললেন, যে বিষয়গুলো বললেন, আমি মনে করি যে গুম কমিশন বিতর্কহীনভাবে সফলভাবে তাদের সকল কাজ সম্পন্ন করবে। এবং তিনি যে আহ্বান জানিয়েছেন 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত সেনাপ্রধান দায়িত্বে ছিলেন, তারা, আমরা আশা করি তারা স্বেচ্ছায় গুম কমিশনে যেয়ে তাদের পর্যবেক্ষণ, তাদের যে অভিজ্ঞতা বা তাদের যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে সহায়তা করবেন। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই গুমের ঘটনাকে অনুমোদন করেছে, গুমের সঙ্গে যুক্ত ছিল, গুমের ব্যাপারে নির্দেশ দিয়েছে বা গুমের ব্যাপারে উৎসাহ দিয়েছে, প্রত্যেকটি জায়গাকে আমাদেরকে ধরতে হবে। এবং সাংবাদিকরা যারা এই গুমের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকারের মাইক্রোফোন হিসেবে ভূমিকা রেখেছে এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে, আমি চাই তারাও যেন এই বিচারের মুখোমুখি হয়, তাদেরও যেন স্বরূপ উন্মোচন করা হয়। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।